শাশুড়ি রৌশনারা বেগম সবার সামনে আমার দুই মেয়ের খাবারের প্লেট টেনে নিয়ে বললেন, এই খাবারটা মেয়ে জন্ম দেওয়া বউ আর তার মেয়েদের জন্য নয়। তিনি চিৎকার করেননি, খুব শান্ত স্বরেই বলেছিলেন, কিন্তু সেই শান্ত কণ্ঠের ভেতর যে অপমান ছিল সেটা ছুরির ধার থেকেও বেশি ধারালো। আমার বড় মেয়ে সাফা, বয়স 8 বছর, হাতে চামচ নিয়েই থেমে গেল। ছোট মেয়ে মাইশা, মাত্র 5 বছরের, সে অবাক হয়ে তার মাছের টুকরোটার দিকে তাকিয়ে রইল, যেন বুঝতেই পারছিল না একজন দাদি কিভাবে নাতনির মুখের খাবার কেড়ে নিতে পারে। অনুষ্ঠানটা হচ্ছিল গাজীপুরের একটা বিলাসবহুল রিসোর্টে। আমার স্বামী আদনান চৌধুরী গত 1 মাস ধরে সবাইকে বলে বেড়াচ্ছিল রিসোর্টটা আমি কিনে ফেলেছি। চারদিকে ঝলমলে আলো, ফুলের সাজ, লাইভ ব্র্যান্ড আর প্রায় 100 আত্মীয় স্বজন। আজকের অনুষ্ঠান ছিল আদনানের নতুন ব্যবসায়িক সাফল্য উদযাপন। সামনের ভিআইপি টেবিলে বসেছিল আদনান, তার মা, 2 ভাই, চাচারা আর ব্যবসায়িক অংশীদাররা। আর আমি বসেছিলাম এক কোণে বাগানের পাশে আমার 2 মেয়েকে নিয়ে। রৌশনারা বেগমের ভাষায়, মেয়ে জন্ম দেয়া বউদের বেশি সামনে বসতে নেই। কিছুক্ষণ পর তিনি আমাদের টেবিলের সামনে এসে দাঁড়ালেন, একটা কথাও না বলে সাফার প্লেট তুলে নিলেন, তারপর মাইশারটাও। মাইশা ছোট্ট গলায় বলল, দাদি আমি তো এখনো খাইনি। রৌশনারা ঠান্ডা হেসে বললেন, এই ভালো খাবারগুলো সেই বউদের জন্য যারা এই পরিবারের বংশ টিকিয়ে রাখার জন্য ছেলে সন্তান জন্ম দেয়। পুরো হলঘর নিস্তব্ধ হয়ে গেল, কেউ কিছু বলল না, কেউ প্রতিবাদ করলো না। একজন খালা মুখ ঘুরিয়ে নিলেন, একজন চাচাতো বোন মোবাইল বের করে ব্যস্ত থাকার ভান করলো। তারপর শাশুড়ি আমাদের সামনে একটা প্লাস্টিকের ট্রে এনে রাখলেন, ভেতরে ছিল অন্যদের ফেলে দেওয়া ঠান্ডা ভাত, ভাঙা রুটি, মাখামাখি সবজি আর ঝোল। ট্রেটা ঠেলে দিতে গিয়ে তরকারির ঝোল ছিটকে মাইশার হলুদ ফ্রকের উপর পড়লো, আর কিছু একটা এসে লাগলো সাফার গালে। সাফা কাঁদলো না, এই নীরবতায় আমার বুকটা ভেঙে দিল। সে শুধু বাবার দিকে তাকিয়ে রইল, হয়তো অপেক্ষা করছিল বাবা উঠে দাঁড়াবে, বলবে আমার মেয়েদের সঙ্গে এমন আচরণ করবেন না। আদনান সব দেখছিল, সে সামনে টেবিল থেকে গ্লাস তুলে হেসে বলল, মেহেরিন নাটক করো না তো, মা যা করছে ঠিকই করছে। আজ অন্তত আমাকে শান্তিতে থাকতে দাও, আমাকে নয়, আমাদের মেয়েদের নয়, শুধু আমাকে শান্তিতে থাকতে দাও। আমি ধীরে ধীরে একটা টিস্যু তুলে সাফার মুখ মুছে দিলাম, তারপর মাইশার জামা পরিষ্কার করলাম, এমন যত্ন নিয়ে যেমন ভাঙা গাছ সরিয়ে রাখা হয় যাতে সন্তানদের পায়ে না লাগে। 11 বছর ধরে এই পরিবার ভাবতো আমি শুধু একজন সাধারণ গৃহবধূ। আদনান সবাইকে বলেছিল আমি নাকি মাঝে মাঝে ফ্ল্যাট দেখিয়ে সামান্য কমিশন পাই। শাশুড়ি পরিচয় করিয়ে দিতেন, ভাগ্য ভালো ছিল তাই ধনী ছেলেকে বিয়ে করতে পেরেছে। ঈদে আমার জন্য উপহার আসতো ঝাড়ু, মপ, ডিটারজেন্ট, অ্যাপ্রন, আর আমার 2 জাকে দেওয়া হতো সোনার গয়না আর দামি শাড়ি। শাশুড়ি প্রায়ই বলতেন, তোমার কৃতজ্ঞ থাকা উচিত, ছেলে সন্তান না দেওয়ার পরও আদনান তোমাকে রেখে দিয়েছে। কিন্তু তারা কেউ জানতো না আমি হরাইজন ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপার্টিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং প্রধান মালিক। ঢাকা, চট্টগ্রাম আর সিলেটে আমাদের কোটি কোটি টাকার প্রকল্প চলছে। তারা এটাও জানতো না আজকের এই রিসোর্টটা আদনানের নয়। আর সবচেয়ে বড় কথা, আমার ব্যাগের ভেতর রাখা ছিল 5,40,00,000 টাকার একটি প্রমিসরি নোট, যেখানে আদনানের নিজের হাতে করা স্বাক্ষর স্পষ্ট দেখা যাচ্ছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, মাইশাকে কোলে নিলাম, সাফার হাত শক্ত করে ধরলাম, তারপর শেষবারের মতো শাশুড়ির দিকে তাকিয়ে বললাম, আপনারা মাথার টেবিলে বসে আনন্দ করুন, কারণ অনেক সময় উচ্ছিষ্ট খাবারে নয়, উচ্ছিষ্ট মানুষদেরই সেই টেবিলে বসে থাকতে দেখা যায়। আদনান হঠাৎ উঠে দাঁড়ালো, রাগে তার মুখ লাল হয়ে গেছে। সে চিৎকার করে বলল, মেহেরিন আজ আমাকে সবার সামনে অপমান করার সাহস করো না। আমি একবারও পেছনে তাকালাম না, 2 মেয়েকে নিয়ে ধীরে ধীরে রিসোর্টের প্রধান দরজার দিকে হাঁটতে লাগলাম। পেছনে তখনও গান বাজছে, সবাই আমাদের দেখছে, কিন্তু কেউ একটি কথাও বলছে না। ঠিক দরজার কাছে পৌঁছানোর আগে সাফা আমার হাত শক্ত করে চেপে ধরে আস্তে করে জিজ্ঞেস করলো, মা বাবা কি আমাদের জন্য লজ্জা পায়? আমি থেমে গেলাম, মেয়েটার দিকে তাকালাম, আর তখনই বুঝলাম আজকের অপমানটাই শেষ নয়, এটাই ছিল ঝড়ের শুরু। আমি সঙ্গে সঙ্গে সাফার প্রশ্নের উত্তর দিতে পারিনি, কারণ সেই মুহূর্তে মিথ্যে বলাটা মানে হতো আমার 2 মেয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। আমি ওদের গাড়িতে তুলে দরজা লক করলাম, তারপর ঢাকার দিকে না গিয়ে একটু নিরিবিলি একটা লেকের পাশে গাড়ি থামালাম। মাইশা এখনো তার জামায় লেগে থাকা তরকারির দাগে হাত বুলিয়ে যাচ্ছিল, আর সাফা জানালার বাইরে তাকিয়েছিল। মাত্র কয়েক ঘন্টার মধ্যে যেন ও আরো অনেক বড় হয়ে গেছে। আমি পিছনের সিটে গিয়ে ওদের দুজনের মাঝখানে বসলাম, দুজনকে জড়িয়ে ধরে বললাম, শোনো আমার রাজকন্যারা, তোমরা কখনোই কারো লজ্জার কারণ নও, তোমরা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। সাফা ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে বাবা আমাদের জন্য দাঁড়ালো না কেন? প্রশ্নটা শুনে আমার বুকের ভেতর ছুরির মতো বিঁধল। 11 বছর ধরে আমি আদনানের সব ভুল ঢেকে রেখেছি। বলেছি বাবা খুব ব্যস্ত, দাদি একটু রাগী, পুরনো পরিবারের মানুষটা এমনই। কিন্তু আজ আমার মেয়েদের মুখের খাবার কেড়ে নেওয়া হয়েছে। আজ আর মিথ্যে বলার অধিকার আমার নেই। আমি শান্ত গলায় বললাম, কারণ তোমাদের বাবা নিজের মায়ের মন রাখাকে নিজের মেয়েদের সম্মানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে, আর এতদিন সেটা হতে দেওয়ার জন্য আমিও দোষী। মাইশা আমার কাঁধে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আমরা কি আর ওই বাড়িতে যাব? আমি ওর কপালে চুমু খেয়ে বললাম, না সোনা, যেখানে মানুষের মূল্য ছেলে মেয়ে দিয়ে বিচার করা হয় সেখানে তোমাদের আর কখনো নিয়ে যাব না। আমি মোবাইল বের করে শুধু আমার আইনজীবীকে একটি ফোন করলাম।
করলাম, তারপর মোবাইল বন্ধ করে দিলাম। এর মধ্যে আদনানের 26টা মিস কল এসে গেছে, আমি আর একটি কলও ধরলাম না। ওদিকে গাজীপুরের সেই রিসোর্টে তখন আদনানের সাজানো রাজত্ব ভেঙে পড়তে শুরু করেছে। পরে আত্মীয়দের পাঠানো ভিডিও, অডিও আর মেসেজ থেকে আমি সব জানতে পেরেছিলাম। মানুষ সুখে খুব কমই পাশে থাকে, কিন্তু অহংকারী কারো পতন দেখতে সবাই ভিড় করে। সন্ধ্যা 7:30টার দিকে রিসোর্টের ম্যানেজার একটি কালো ফাইল হাতে নিয়ে আদনানের সামনে এসে দাঁড়ালেন। খাবার, সাজসজ্জা, লাইভ ব্যান্ড, লাইটিং আর সার্ভিস মিলিয়ে মোট বিল দাঁড়িয়েছে 1,80,00,000 টাকা। আদনান আত্মবিশ্বাসী হাসি দিয়ে নিজের কালো রঙের প্রিমিয়াম ক্রেডিট কার্ড বের করলো। সবাইকে শোনানোর মতো করেই বলল, পুরো টাকাটাই কেটে নিন। ম্যানেজার মেশিনে কার্ড ঢুকালেন, ট্রানজাকশন ডিক্লাইন। আদনান হেসে বলল, নেটওয়ার্কের সমস্যা। দ্বিতীয় কার্ড দিল, ডিক্লাইন। তৃতীয় কার্ড দিল, সেটাও বাতিল। এক মুহূর্তের মধ্যে ব্যান্ডের গান থেমে গেল, আত্মীয়দের হাসি মিলিয়ে গেল। শাশুড়ি রোশনারা বেগম ক্ষুব্ধ হয়ে ম্যানেজারের দিকে এগিয়ে এসে বললেন, আমার ছেলেকে অপমান করার সাহস হলো কিভাবে? ম্যানেজার অত্যন্ত ভদ্রভাবে ফাইল খুলে বললেন, ম্যাডাম, চুক্তিপত্রে স্পষ্ট লেখা আছে জনাব আদনান চৌধুরী নিজে সম্পূর্ণ অর্থ পরিশোধের দায়িত্ব নিয়েছেন। এখানে তার ব্যক্তিগত গ্যারান্টিও রয়েছে। এরপর এক চাচা প্রশ্ন করলেন, তুই তো বলেছিলি পুরনো বাড়িটা বিক্রি করে দিয়েছিস, সেই টাকা কোথায়? আরেকজন বললেন, রিসোর্টের ম্যানেজার কেন বলল রাত 12টার আগে অনুষ্ঠান শেষ করতে হবে? এটা যদি তোর নিজের রিসোর্ট হয়? চারদিক থেকে প্রশ্ন আসতে লাগলো। ঘামতে শুরু করলো আদনান। শেষ পর্যন্ত সে স্বীকার করলো রিসোর্টটা কেনা নয়, মাত্র 6 মাসের জন্য ভাড়া নেওয়া হয়েছে। কয়েক সেকেন্ড পুরো হল রুমে কেউ কোনো কথা বলল না। তারপর বড় চাচা হঠাৎ চিৎকার করে উঠলেন। তিনি বললেন, আমাদের এত দূর থেকে ডেকে এনে ভাড়া করা রিসোর্টকে নিজের সম্পত্তি বলে চালালি? শাশুড়ি সঙ্গে সঙ্গে সব দোষ আমার উপর চাপিয়ে দিলেন। তিনি বললেন, মেহেরিন আজকের দিনটা নষ্ট করে দিয়েছে। মেয়েগুলো ওর মতোই বেশি আবেগী। ভালো স্ত্রী হলে অপমান হলেও স্বামীর পাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু আসল বিস্ফোরণ তখনও বাকি ছিল। নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে আদনান বলল, চিন্তা করবেন না, খুব শীঘ্রই মেহেরিনের পরিবার থেকে টাকা আসবে। ও আমার জন্য ঋণের ব্যবস্থা করেছে। ঠিক সেই মুহূর্তেই আরেকটি নথি সবার সামনে এসে পৌঁছালো। সেই নথিতে ছিল 5,40,00,000 টাকার একটি প্রমিসরি নোট, আর নিচে স্পষ্ট করে লেখা ছিল, ঋণ গ্রহীতা আদনান চৌধুরী, স্বাক্ষর তার নিজের হাতে করা। সেই এক টুকরো কাগজ কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো চৌধুরী পরিবারের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিতে চলেছিল। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব, আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।